দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এক যুগের অপেক্ষা শেষে চট্টগ্রামের আনোয়ারায় শুরু হলো চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণের কাজ। সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। 800 একর আয়তনের বিশেষায়িত এই অর্থনৈতিক অঞ্চলে 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং লাখো কর্মসংস্থান হবে বলে আশা কর্তৃপক্ষের। 2014 সালে সমঝোতা চুক্তির পর চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের 800 একর জমি অনেকটা পরিত্যক্ত পড়েছিল। অবশেষে দীর্ঘ এক যুগ পর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী নদী ও টানেলের কাছাকাছি এই শিল্পাঞ্চলে অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4189 কোটি টাকা। এর মধ্যে 1722 কোটি টাকা সরকারি অর্থায়ন এবং 2467 কোটি টাকা আসবে চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট থেকে। এর মধ্যে টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য সহ বিভিন্ন খাতে 30টি চীনা প্রতিষ্ঠান অন্তত 50 কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। 2031 সালের মধ্যে উৎপাদন শুরুর আশা কর্তৃপক্ষের। এই ইকোনমিক জোন দুদেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। আগামী 18 মাসের মধ্যে এই ইকোনমিক জোনে প্রথম কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে। এখানকার পণ্য বিশ্ববাজারে যেমন যাবে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরেও কাঁচামাল যোগাবে। জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যেতে একদম সময় লাগবে না। তো আপনারা সবাই সাহায্য করবেন। আমরা সরকার থেকে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব ওনাদেরকে সাহায্য করব। এক যুগের অপেক্ষা, প্রশাসনিক ও অর্থায়ন সংক্রান্ত জটিলতা পেরিয়ে আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান, ব্যবসায়ী নেতা ও দেশি বিদেশি বিনিয়োগকারীরা। 2034 সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির গুরুত্ব তুলে ধরেন অর্থমন্ত্রী। আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। চীনকে বাংলাদেশের কৌশলগত অংশীদার উল্লেখ করে এ শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নীতিগত সহায়তার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব ফর অল ইনভেস্টার্স, এবং প্রত্যেকটা ফেজে ইন্টার ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব। সেটা আমি আমার বক্তব্য থেকে বলেছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ হয় না, এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই এই শিল্পাঞ্চলে শুরু হবে উৎপাদন কার্যক্রম। তখন শুধু কারখানার চিমনি থেকেই ধোঁয়া উঠবে না, বদলে যাবে পুরো আনোয়ারা কর্ণফুলী অঞ্চলের অর্থনৈতিক চিত্র। কমবে বেকারত্ব, বাড়বে স্থানীয় ব্যবসা বাণিজ্য। আনোয়ারার চায়না ইকোনমিক জোন থেকে শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কাঁচালং নদী যেন রাঙামাটির বাঘাইছড়ির বাড়ি বিন্দু এলাকার মানুষের কাছে অভিশাপ। একদিকে নাব্য সংকট, অন্যদিকে নেই স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় নদীর দুই কূল, জলবদ্ধতায় বাড়ে ভোগান্তি। নদী খনন ও বাঁধ নির্মাণে আশার আলো দেখছেন স্থানীয়রা। আকাশে মেঘ জমলে বাড়িবিন্দুর মানুষের মনে ভর করে অজানা শঙ্কা। পাহাড়ি ঢলের পানি নেমে এলে মুহূর্তে ভয়ঙ্কর রূপ নেয় কাঁচালং নদী। তলদেশ ভরাট হয়ে নাব্য হারানোই পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ডুবে যায় গ্রামের পর গ্রাম, ভেসে যায় কৃষকের কষ্টের ফসল, দুর্ভোগ বাড়ে পানিবন্দী মানুষের। দুঃখ হুয়াংহ নদী আমাদের বাঘাইছড়ির ঠিক তদ্রূপ। বাঘাইছড়ির দুঃখ হইল বারবিন্দুকাদের এই বার্তা। ধরে আমরা বন্যা বক্তব্য করছি, শুধু আমরা না, বাঘাইছড়ি এলাকা। বছরের পর বছর একই চিত্রের পুনরাবৃত্তি হলেও মিলছে না স্থায়ী সমাধান। কাঁচালং নদী খনন ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণে স্থানীয়দের দাবিও উপেক্ষিত। দোকানপাট সব নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, দোকান দুটা ভেঙে গেছে,
আরো হয়তো পরবর্তীতে ভেঙে যেতে পারে। এই বাতের বিষয়ে অনেক কিছু কথা বলে যায়, আমাদেরকে আশ্বস্ত করে যায়, কিন্তু স্থায়ী কোনো একটা সমাধান আমরা এই যাবৎকালে পাই নাই। আমাদের ত্রাণের দরকার নাই, আমাদের দরকার স্থায়ীভাবে একটা সুস্থ এবং মজবুতভাবে বাঁধ নির্মাণ। সম্প্রতি বিষয়টি পানি সম্পদ প্রতিমন্ত্রীর নজরে আনেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। ফোনালাপে আশ্বাস দেন নদী খনন এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের। আপনি বলছেন এটা দ্রুততম সময়ের মধ্যে হবে, ড্রেজিং এবং বাঁধ এই আর কি। ঠিক আছে, বাঁধটা কিন্তু দ্রুত প্রয়োজন। স্কুল ছাত্রছাত্রী সবাই কষ্ট পাচ্ছে, এই সংকটের কারণেই প্রতি বর্ষায় থমকে যায় এই অঞ্চলের কৃষি, শিক্ষা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জনপদ। এবার ভোগান্তি থেকে মুক্তির আশায় কাঁচালং নদী পাড়ের বাসিন্দারা। জুবাইর রিফাত, যমুনা নিউজ। কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 বোন সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। দুপুর 2টার দিকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের খুনিয়া পালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পারিবারিক একটি মামলার কাজ শেষ করে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন 2 বোন রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। অটোরিকশাটিতে চালকসহ 5 জন ছিলেন। পরে রামুর খুনিয়া পালংয়ের স্কুল পাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশায় থাকা অন্য এক যাত্রী। গুরুতর আহত অবস্থায় বাকি 5 জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রুবিনা ও শাহিনার মৃত্যু হয়। বাকিরা সদর হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। চট্টগ্রামে ভাড়া বাসায় মিলেছে ভেজাল ওষুধের গোপন কারখানা। মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের কেমিক্যাল দিয়ে ওষুধ বাজারজাত করে আসছে পিএসপি এসেনশিয়াল প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠান, যাদের নেই কোনো ড্রাগ লাইসেন্স। সকালে কারখানায় হানা দিয়ে সব ওষুধ জব্দ ও ধ্বংসের পাশাপাশি মালিককে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামের আলুকরণ এলাকার এই ভাড়া বাসায় গড়ে তোলা এই কারখানাটি পিএসপি এসেনশিয়াল প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানের। সকালে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের দাবি, এখানে নকল ও ভেজাল ওষুধ তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে। ওষুধ বানাতে ব্যবহৃত কেমিক্যালের মেয়াদ শেষ 2023 সালে, অথচ এই কেমিক্যাল দিয়ে তৈরি ওষুধের মেয়াদ দেয়া হচ্ছে 2029 সাল পর্যন্ত। আমি ছিলাম না তো, এখানে কিছুটা অনিয়ম এই কারণে হয়েছে। আমি না থাকলে কিছুটা অনিয়ম তো হয়, তারা তো সঠিকভাবে এগুলো করতে পারে না। তা যেদিন আমি আইছি এদিনই এই অভিযানটা হয়েছে। অভিযান টিম জানায়, দীর্ঘদিনের কোমর ব্যথা, শরীরে আঁচিল বা মুখে ব্রণ, কোষ্ঠকাঠিন্য বা ডায়াবেটিস থেকে মুক্তির বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানটি। ফাঁদে পড়ে এসব পণ্য ব্যবহার করে অনেকেই হচ্ছেন প্রতারিত, ভুগছেন চর্মরোগে। প্রতিষ্ঠানটি এত সব ওষুধ প্রস্তুত ও বাজারজাত করলেও নেই কোনো ড্রাগ লাইসেন্স। কারখানায় থাকা সব ভেজাল ওষুধ জব্দ করে মালিককে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। স্পট ক্রিমও কিন্তু কেমিক্যাল, তো এখন এই কেমিক্যাল যদি উনি অনুমোদন না নিয়ে ব্যবহার করেন, তাহলে এই কেমিক্যালযুক্ত যে ঔষধটা, এই ঔষধটা যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে স্কিনে, যে বড় ধরনের একটা অসুস্থতার দিকে যেতে পারে স্কিন। চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব ওষুধের প্রতি আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। মানবদেহের ক্ষতি এড়াতে ভেজাল এসব ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা দিয়েছে ভোক্তা অধিকার। পাশাপাশি ধ্বংস করা হয় সব ওষুধ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বিজিবি জামিনীপাড়া ব্যাটালিয়ন। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত 3টার দিকে 2 নম্বর তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারিদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি, 14 রাউন্ড গুলি, 1600 ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে। এসব মালামাল জব্দ করে বিওপিতে নিয়ে আসার সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবিও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছে বিজিবি।
মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 4টি পিস্তল, এর মধ্যে 2টি বিদেশি এবং 2টি দেশীয় পিস্তল, 14 রাউন্ড অ্যামুনিশন এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের কুয়াইশ এলাকা থেকে গ্রেফতার হয় আসিফ ও সাইফুল ইসলাম নামে এই দুজন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় এই দুজনের সাথে ডেভিড ইমনের যোগাযোগ আছে। ইমনের নির্দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে তারা। একই দিনে পুলিশের উপর হামলার ঘটনায় ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেপ্তার করার বিষয়টিও নিশ্চিত করেছে পুলিশ। এ সময় তার কাছে 5 আগস্ট থানা থেকে লুট করা 2টি 9mm অস্ত্রও পাওয়া যায়। তারাই নিজেরাই বলেছে যে তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ করে। ডেভিড ইমনের যে লোকগুলো কাজ করে তারা তাদের জিজ্ঞাসাবাদে আমরা যাদেরকে ধরেছি এ পর্যন্ত তাদের সাথে ওই মোবাইলে তাদের কথোপকথন হয় হোয়াটসঅ্যাপে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে 2 দিন আগে চট্টগ্রামের সব সরকারি দপ্তরে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মশাবাহিত রোগ প্রতিরোধে এবং প্রজনন স্থল ধ্বংসে ক্রাশ প্রোগ্রামের আওতায় বর্ষা মৌসুম জুড়ে চলবে এই কার্যক্রম। আমরা আরও খবর জানব সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবায়েদ, ক্রাশ প্রোগ্রামের অগ্রগতি কেমন দেখছেন এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে কি? ছোঁয়া, ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানটা দিয়ে আজকে আগে শুরু করতে চাই। গত 24 ঘন্টায় মানে গতকাল পর্যন্ত 24 ঘন্টায় যে পরিসংখ্যানটা আমাদেরকে সিভিল সার্জন থেকে দেওয়া হয়েছে, 37 জন নতুন করে আক্রান্ত হয়েছে চট্টগ্রাম জেলা এবং মহানগর মিলে। আর এই মাসের যদি পরিসংখ্যানটা বলি সেটা হচ্ছে 430 জন আক্রান্ত হয়েছেন এবং পুরো 6 মাস ধরে মানে গত 7 মাসে আক্রান্ত হয়েছেন 728 জন। মানে বোঝাই যাচ্ছে ডেঙ্গুর প্রকোপটা কতটা পেয়ে বসছে চট্টগ্রাম শহর এবং জেলাগুলোতে। তবে সিটি কর্পোরেশনের ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসন উদ্যোগ থেকে যে ক্রাশ প্রোগ্রামটা নেওয়া হয়েছে, মানে সকল সরকারি দপ্তরগুলোকে বা তার ছাদগুলোকে পরিচ্ছন্নতার কার্যক্রমের আওতায় আনার, সেটি কিন্তু 25 তারিখ থেকে শুরু হয়েছে এবং তারপরে আমরা তাদের কাছেও এটাও জানতে পেরেছি প্রতি শনিবার তারা এই কার্যক্রমটি চালিয়ে যাবেন। তবে তারা এটাও বলছেন যে সরকারি দপ্তর শুধু পরিষ্কার করলে হবে না, ব্যক্তিগত উদ্যোগে নিজেদের বাসার ছাদ আঙিনা এগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক যেমন এই যে ছাদগুলো আছে, অনেকে ছাদ বাগান করছেন বা ছাদে বিভিন্ন রকম কৌটো বা টব থাকে, সেখানে কিন্তু বৃষ্টির পানি বা পানি জমে থেকে সেখানে যে ডেঙ্গু মশার লার্ভা সেগুলো কিন্তু জমে থাকে এবং সেগুলো প্রজনন করেই এই ডেঙ্গু মশাগুলো কিন্তু তাদের যে বংশ বিস্তার সেটি করে আসছে। এবং এই ক্ষেত্রে নিজেদের স্বপ্নদিত হয়ে সেই ছাদগুলো বা আঙিনাগুলো পরিষ্কার করার কথা বলছে এবং তারা এটাও বলছেন যে যদি শুধুমাত্র সরকারের উপর ভরসা করে থাকা হয় তাহলে সেটা আসলে সরকারের যে সীমাবদ্ধতা, মানে সরকারি দপ্তরগুলো সিটি কর্পোরেশন বলুন বা জেলা প্রশাসন, তাদের যে সীমাবদ্ধতা আছে লোকবল বা লজিস্টিক সব কিছু মিলে, সেক্ষেত্রে পুরো চট্টগ্রামকে একই সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম তার মধ্যে আনাটা খুবই দুষ্কর হয়ে পড়ে। তবে ব্যক্তিগত উদ্যোগেও যদি এইসব জায়গায় সরকারি উদ্যোগের পাশাপাশি তারা নিজেদের বাসা বাড়ি বা আঙিনা ছাদ যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে রাখে, তাহলে এই যে সমস্যা সেটা বা ডেঙ্গুর প্রকোপটা সেটা অনেকটাই কমে আসবে। বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু, বয়স্ক, নরনারী সবাই ভর্তি হচ্ছেন এবং সবাই কিন্তু বেশ ভুগছেন এই ডেঙ্গু রোগে এবং তারা এটাও বলছেন যে তাদের যে ডেঙ্গু আক্রান্তের যে প্রকোপটা এবং এটা তাদের কিন্তু আশেপাশেই যে সকল কার্যক্রম তারা করতে যান সেখানেই কিন্তু তারা যাচ্ছেন এবং যার ফলেই তাদের আক্রান্ত হারটা বাড়ছে। মানে এই যে সরকারি বেসরকারি তদারকি সেটাও কিন্তু বাড়াতে হবে, পাশাপাশি নিজেদের উদ্যোগেও কিন্তু এই বাসাবাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার রাখতে হবে। চিকিৎসকরা বলছেন যখন কোনো লক্ষণ দেখা যাবে দেরি না করে সাথে সাথেই তাদের শরণাপন্ন হতে এবং নিজেদের জায়গা থেকে মশারি বা যে সকল সুরক্ষা সেটা রাখার জন্য, তাহলে ডেঙ্গু থেকে মুক্তি মিলবে খুব সহসা। মানে সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ জুবায়েদ আপনাকে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। কিছুটা উত্তাল রয়েছে সাগর। উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে আমরা আরও তথ্য জানবো সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, কি অবস্থা দেখছেন সমুদ্রের? আবহাওয়া অফিস কি বলছে? আপনি যেমনটি বলেছিলেন সাগর উত্তাল রয়েছে কিছুটা, সেটি আমরা লক্ষ্য করছি। আমার পেছনে হচ্ছে সেই দৃশ্য দেখা যাচ্ছে এবং এই যে ঢেউগুলো আসছে পড়ছে সেই ঢেউয়ের সাথে অনেক পর্যটককে আমরা দেখছি তারা ঢেউয়ের সাথে খেলছে। এখন অবশ্যই প্রায় 6টার কাছাকাছি চলে এসেছে সময়। এই সময়টাতে আসলে বারবার বারণ করা হয়েছে যাতে পর্যটকরা পানিতে না থাকে। আর হচ্ছে সাগর উত্তালও কিছুটা রয়েছে এবং এর পাশাপাশি সারাদিন বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি অবশ্য হয়নি, গতকাল কিছুটা সময় ভারী বৃষ্টি আমরা দেখেছি এবং আজকে সারাদিন ভারী বৃষ্টি হয়নি। এবং সাগর এখানে বিচে বিশেষ করে পর্যটক যারা আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসেন তাদেরকে এই উত্তাল সাগরে যাতে পর্যটকরা গোসলে না নামেন এবং দূরে না যান। এবং এখানে যেসব নির্দেশনা রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে গত 24 তারিখে একজন পর্যটক ভেসে গেছেন, তিনি এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। তো এই কারণেই আসলে পর্যটকদেরকে বারবার বারণ করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে যাতে পর্যটকরা এই সময়টাতে অন্তত গোসল করলেও তারা যাতে বেশি দূরে না যান এবং যেই এলাকাগুলোতে সিসেফ লাইফগার্ডের সদস্যরা রয়েছেন সেই এলাকাগুলোর মধ্যেই তারা যেন থেকে যথাসময়ে তারা আবার সাগর থেকে উঠে আসেন। এই নির্দেশনাগুলো আমরা দেখছি এবং এর পাশাপাশি যেহেতু ভারী বর্ষণ যে গত এই মাসের শুরু থেকে যে টানা বেশ কিছুদিন ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন মানুষের ঘর বাড়ি, অনেক লোকালয়, অনেক জায়গায় রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত নিরূপণ হয়নি এবং মানুষ কিন্তু নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আবার যদি ভারী বর্ষণ শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবার দুশ্চিন্তায় পড়ে যাবে। অনেক ধন্যবাদ এহসান আপনাকে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি আদায় বন্ধ সহ সরকারি নির্দেশনা বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরের খুলশী এলাকায় কোডে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখতে সরকারি নির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। সভায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী পরিচালক সহ জাতীয় ও স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষার মান নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। তাওহিদুল উম্মা মাদ্রাসায় অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, আলোকিত প্রজন্ম গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই। মানবিক বোধ সম্পন্ন আদর্শ মানুষ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেন তারা। পরে পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ আলম সহ শিক্ষাবিদ ও আলেমরা বক্তব্য রাখেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।